সুন্দর লাগছে, চলেন এবার যাওয়া যাক। যাওয়ার কথা শুনে আরিচানের চকচক করা মুখটা মলিন হয়ে এলো। আসলে সে ওয়াসেনাথকে ছেড়ে যেতে চায় না, তবুও যেতে হবে। তাই তারা আবার হাঁটা শুরু করলো। আজকের দিন আরিচানের জীবনের বেস্ট দিন ছিল। গাড়ির সামনে এসে দরজা খুলে দিল। ওয়াসেনাথ উঠে বসে পড়ে। আরিচান ড্রাইভিং সিটে বসে পড়ে। ওয়াসেনাথ বেলুনগুলো গাড়ির পেছনের সিটে রেখে দেয়। চারিপাশে আজানের ধ্বনি ভেসে আসছে। ওয়াসেনাথ হঠাৎ বলে ওঠে, গাড়ি থামান। কেন? আজান দিচ্ছে আর সামনে মসজিদ আছে, যান আপনি নামাজ পড়ে আসেন, আমি বাসায় পড়বো, আপনি যান, আমি অপেক্ষা করব। আরিচান পড়েছে মহা বিপদে। নামাজের সব নিয়ম সে জানে, তবে বড় হওয়ার পরে সে কখনো নামাজ পড়ে নাই। সারাদিন অফিস, মডেলিং, পার্টি ইত্যাদি আজে বাজে জিনিস নিয়েই বিজি ছিল। আর এখন ওয়াসেনাথ বলছে তাকে নামাজ পড়তে যেতে। সে ভাবছে এখন কি করবে। এর মাঝেই ওয়াসেনাথ বলে বসে, কি হলো, যাচ্ছেন না কেন? যাচ্ছি, তুমি বসে থাকো, গাড়ি থেকে বাইরে আসবে না। ওকে। আরিত্রানের কাছে তার উপায় নাই। আল্লাহর ডাকে এবার তাকে সাড়া দিতেই হবে। তাই নামাজ পড়তে চলে গেল। আজ অনেক বছর পরে নামাজ পড়বে। আজ অনেক বছর পরে নামাজ পড়ে আরিত্রানের মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। ওয়াসেনাথ গাড়িতেই ঘুমিয়ে গেছে। আরিত্রান এটা দেখে খানিকটা অবাক হলেও খুশি হলো, কারণ নামাজ পড়ার জন্য আল্লাহ তাকে পুরস্কার হিসেবে ওয়াসেনাথের ঘুমন্ত মুখ দেখার সুযোগ করে দিয়েছে। বাকি পথ ওয়াসেনাথের মুখ দেখে আর ড্রাইভিং করেই কেটে যায়। ওয়াসেনাথের বাসার সামনে আসতেই আরিত্রানের কেমন যেন শূন্যতা ফিল হচ্ছে, যা কাল রাতে হয়েছিল। সে অনেকক্ষণ ওয়াসেনাথের দিকে তাকিয়েছিল। তারপর ওয়াসেনাথকে ডাকতেই উঠে বসে তারপর বেলুনগুলো নিয়ে নেমে যায়। আর যাওয়ার আগে বলে ওঠে, থ্যাংক ইউ আইসক্রিমের জন্য। আরিত্রান শুধু তাকিয়েছিল, কিছু বলে নাই। ওয়াসেনাথ গেটের ভেতরে চলে গেলে আরিত্রান হোটেলে চলে আসে। হোটেলে ঢুকতেই সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে দেখে মনে হয় এলিয়ান দেখছে। রিমন দৌড়ে এসে বলে ওঠে, ভাই কই ছিলি তুই? আমি তো চিন্তা আর বলতে পারল না। আরিত্রানের পা থেকে মাথা পর্যন্ত দেখে সাথে সাথে চিৎপটাং মানে সেন্সলেস। আরিত্রান অবাক হলো না, কারণ হোটেলের নিচে বড় আয়নায় নিজেকে দেখে সে নিজেই অবাক হয়েছে। মেয়েটা তাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এটা ভেবে হালকা হাসলো। হোটেলের স্টাফ, আরিত্রানের বডিগার্ডস সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তাদেরও সেন্সলেস হতে ইচ্ছে করছে। তবে যদি তারা এমন করে তবে হোটেলের একমাত্র মালিক মানে আরিত্রান খান তাদের চাকরি নট করে দিবে। ওয়াসেনাথ বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলে। তার মা প্রথমে চিন্তিত হলেও পরে বুঝতে পারে ছেলেটা খারাপ না। তা না হলে এত কিছুই করতে পারতো, তা না হলে কত কিছুই করতে পারতো। ওয়াসেনাথের মা বাবা তার নিজের মতো চলতে দেয়। তারা তাদের মেয়েকে এমন ভাবে গড়ে তুলেছে যে তাদের নিজের মেয়ের উপর আস্থা আছে। তারা জানে ওয়াসেনাথ খারাপ পথে চলার মতো মেয়ে না। ওয়াসেনাথ খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। আজ খেতে খেতে দেরি হয়ে গেছে, তার উপর আজ বাচ্চাদেরকে পড়াতে যেতে হবে, তাই একটু বিশ্রাম নিচ্ছে। রিমনের মাথায় এক বালতি পানি ঢেলে দেয় আরিত্রান। সাথে সাথে রিমন লাফিয়ে উঠে বলে, ভাই তোর এত পরিবর্তন দেখে আমি পাগল হয়ে যাব। পাগল হতে হবে না, তাড়াতাড়ি তানভীর নামের স্টাফকে সিলেট থেকে ঢাকায় ট্রান্সফার করার ব্যবস্থা কর। কেন? বেশি কথা পছন্দ না, জানিস তো। কেন ভাই? ওই মেয়ে যে ননস্টপ বক বক করে, তারটা কেমনে পছন্দ হয়? কিছু বললি? না না, কিছু না। তাহলে যা, চেঞ্জ করে আয়, খাবো একসাথে। একসাথে? রিমন সেন্সলেস হতে হতে টায়ার্ড, তাই আর নিতে পারছে না। সে বোকার মতো আরিত্রানের কথা মতো খাবার খায় তার সাথে। আরিত্রান রুমে এসে নিজেকে আয়নায় দেখছে আর ভাবছে ওয়াসেনাথের কথা। হঠাৎ মনে পড়ে যায় ওয়াসেনাথ তার বুকের বাঁ পাশে হাত দিয়েছিল। আনমনেই তার হাত তার বুকে চলে যায়। তারপর ফুল, ঘাস আর পেনটা খুব যত্নে নিজের কাছে রেখে দেয়। তারপর রেডি হয়ে অফিসের কিছু কাজ করে নেয়। আজ আবার তার মিটিং আছে 5টা বাজে।
তাই ল্যাপটপে কাজ করে মিটিংয়ে চলে যায়। ওয়াসিনাত বাচ্চাদের পড়িয়ে বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে যায়। তার মা হাতরাতে তার রুমে এসে খাটে বসে পড়ে। তারপর ওয়াসিনাতকে কিছুক্ষণ ডাকে। মায়ের ডাকে সে হালকা নড়ে চড়ে মায়ের কোলে মাথা রাখে। এটা হলো পৃথিবীর সবচাইতে শান্তির স্থান। তার মা হালকা হেসে মাথায় হাত বুলিয়ে, কতদিন মেয়েটার মুখটা দেখে না ভেবেই তার চোখ ভিজে আসে। আবার তার শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়। মিটিং শেষ করে আসার সময় আরিত্রানের সাথে মাদৌলির দেখা হয়। আরিত্রান পাশ কাটিয়ে চলে যেতে নেয়। সাথে সাথে মাদৌলি বলে ওঠে, পাথরের বুকে কি ফুল হয়? আরিত্রান কোনো কথা বলে নাই। সে এই মেয়ের সাথে কথা বলতে চায় না। সে যে মেয়ে নিজের সবচাইতে মূল্যবান জিনিস সহজেই দান করতে পারে, সে মেয়ে কেমন তা আরিত্রানের জানা। হ্যাঁ, সে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করত, তবে মেয়েগুলো নিজে তার কাছে আসে, সে কাউকে নিয়ে আসে না। আরিত্রান নিজের সাদা শার্ট জড়িয়ে শুয়ে আছে, সাথে একটা লাল শাড়ি। সাদা শার্টেও ওয়াসিনাতের ছোঁয়া আছে, আর লাল শাড়ি তার অতীতের ছোঁয়া। এক ছোঁয়া তার জীবনকে বদলে দিচ্ছে, আর অন্য ছোঁয়া তাকে তার মনের দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এক ছোঁয়া তার মনকে পাথরের রূপ দিয়েছে, আর অন্যটা তার মনকে কি রূপ দিতে যাচ্ছে তা তার অজানা। লাল শাড়িটা ছুঁড়ে নিচে ফেলে দিয়ে শার্ট জড়িয়ে শান্তির নিঃশ্বাস নেয়। রিমনকে আরিত্রান বলে দেয় তার রুমে যাতে আর কোনো মেয়েকে না পাঠায়। সে তার শান্তি অন্য জায়গায় খুঁজে পেয়েছে। আরিত্রান অবাক, আসলে অবাক বললে ভুল হবে, সে ভয়াবহভাবে অবাক তার সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে। ওয়াসিনাত তার বাবার চাইতে বয়স বেশি হবে এমন একজন পুলিশকে ইট নিয়ে তেড়ে যাচ্ছে। আরিত্রানের মাথায় এটা আসছে না, কেন এমন করছে, কেন আবার মারার জন্য এই সামান্য কথা কেন যে আরিত্রানের মাথায় আসছে না কে জানে। তবে সে ভাবছে হিজাব পরা অতি সুন্দরী এবং ভদ্র একটি মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এমন করার মানে কি। ব্যাপারটা অবাক হওয়ার মতো। ওয়াসিনাতের মতো মেয়ে যে কিনা সকল মানুষকে সম্মান করে, সে কেন তার বাবার চাইতে বয়সে বড় লোককে মারতে যাচ্ছে? কেন কেন ওয়াই হাউ? আরিত্রান তার উপর পাওয়ার আগেই ওয়াসিনাত তেড়ে যাচ্ছে। না পারতে আরিত্রান ওয়াসিনাতের কাছে গিয়ে তার পিঠে আরিত্রানের বুকের সাথে লাগিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে তাকে কিছুটা উপর তুলে আটকাতে চেষ্টা চালাচ্ছে। ওয়াসিনাতকে থামানো সহজ ব্যাপার না। সে তো নিজের মতো হাত পা ছোটাছুটি করেই চলেছে, আর হাতের ইটটা বাড়িয়ে বাড়িয়ে চিৎকার করে বলছে, ওই ছাড় ছাড় আমায়, আজ এই বুড়া শয়তানকে আমি নিজের হাতে মারমু, শালা কুত্তার জাত। আরে ছাড় আমায়, শকুনের জাতকে তো আমি খুন করমু, শালা কুত্তা বিলাই অসভ্য ব্যাপ্ত বুর্গা। খিরে ভাই ছাড় না। আরে তুমি এমন করছো কেন? ভার্সিটির সামনে এমন মারামারি করছো, তাও বয়স্ক লোকের সাথে। সমস্যা কি তোমার? এই আপনার সমস্যা কি? সব সময় আমার পেছনে পেছনে কি? এই কুত্তার জাতকে তো আমি। লোকটি সরে যাওয়ায় তার গায়ে লাগে নাই। আরিত্রান হতবাক, সে এমন কিছুই ওয়াসিনাতের কাছে আশা করে নাই। সে ভাবতেই পারছে না ওয়াসিনাতের মতো এত নরম মনের মেয়ে এমন কিছু করতে পারে। ওয়াসিনাত অনবরত আরিত্রানের হাতে কিল ঘুষি চিমটি দিয়ে চলছে, কিন্তু আরিত্রান সে তো বডি বিল্ডার। ওয়াসিনাতের কোমল হাতের ছোট ছোট আঙুলের চিমটি তার কাছে কিছুই না। ওয়াসিনাতের কথায় আরিত্রান সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। ওয়াসিনাত চিৎকার করে বলে ওঠে, আপনি জানেন এই কুত্তাটা কি করেছে? শালা হারামজাদার দল। না বললে জানবো কিভাবে? কুত্তাটা তার নাতনির সমান মেয়েকে বাজে ভাবে টাচ করেছে। ছি ছি ছি, ভাবতেই আমার মেজাজ গরম হচ্ছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে। আরিত্রান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এবার সে ওয়াসিনাতকে নিচে নামিয়ে রাখে, রক্তচক্ষু দিয়ে সামনে তাকায়। পুলিশ লোকটি আগে আরিত্রানকে চিনতে পেরেছে, তাই সে ছুটে পালায়। আর ওয়াসিনাত শুরু থেকে বলা শুরু করে আগের ঘটনা। ওয়াসিনাত আজকে ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। সে আজ নিজেকে কালো রঙের সজ্জায়িত করেছে।
কালো লং হাতার সিল্কের কাজবিহীন গাউন পরেছে, সাথে কালো হিজাব। আর হিজাবের বাম পাশে পিন দিয়ে নয়নতারা সাদা ফুল লাগিয়েছে। প্রতিবারের মতো আজও ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে রিকশায় অপেক্ষা করছিল। টিএসসি মোড়ে এই টাইমে ট্রাফিক জ্যাম লাগে। ওয়াসিনাত পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখলো একটি বাচ্চা মেয়ে, 8-9 বছর বয়স হবে এমন মেয়ে, একজন ট্রাফিক পুলিশকে বলছে, চাচা যান, ফুল নেবেন? না, অন্য কিছু নেমো। পুলিশের কথা শুনে মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। এখনকার পরিস্থিতি একটা 8-9 বছরের মেয়েকেও অনেক ম্যাচিউর করে তুলেছে। মেয়েটা লোকটার কথার ধরন বুঝতে পেরে সরে যেতে যাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটা মেয়েটার হাত ধরে অন্য পাশে খালি জায়গায় নিয়ে যায় আর বাজেভাবে টাচ করে। ওয়াসিনাত এটা দেখে লোকটাকে ধাক্কা দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে চলে যেতে বলে। মেয়েটা দৌড়ে চলে যায়। এবার লোকটা ওয়াসিনাতকে দেখে বলে, আরে এ তো হুড়ফড়ি, ওটাকে তো বাঁচালি, নিজেকে কিভাবে বাঁচাবি? এই কুত্তা, আমাকে দুর্বল ভাববি না। শোন, তোদের মতো মেয়েরা রাত হলে অরিত্তানের মতো বড় বড় কোটিপতিদের কাছে দেহ দিয়ে দেয়, আর এখন সাজো সাজস বেশ্যা কথাকার। এটা শুনে ওয়াসিনাত লোকটাকে লাথি মেরে ইট খুঁজে নিয়ে দৌড়াতে শুরু করে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আসলে একটি হেজাবওয়ালা মেয়ে যদি রাস্তাময় হাতে ইট নিয়ে বাবার সামনে কাউকে দৌড়ায়, এটা আমাদের আমজনতার দেখার মুখ্য বিষয় বলা যায়। ওদিকে আরিত্রানের আজ অনেক দেরিতে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিমনকে খুঁজতে নিচে যায়। রিমন মাথায় কুল ওয়াটার ব্যাগ দিয়ে রেখেছে আর হেনার সাথে কথা বলছে। হেনাকে সে বলেছে যাতে সব মেয়েকে বের করে দেয় আর যাতে কোনো মেয়েকে আরিত্রানের রুমে না পাঠায়। যে সকল মেয়েদের টাকা লাগবে তাদেরকে টাকা দিয়ে দিতে। আরিত্রান রিমনের অবস্থা দেখে বলে ওঠে, এই, তোর কি হয়েছে? মাথায় এটা কেন দিয়েছিস? অসুস্থ নাকি? আরে না, তোর চিন্তা করতে করতে আমার এই অবস্থা। দিন দিন তুই যা দেখাচ্ছিস, আমার তো নিজেরে পাগল মনে হচ্ছে। তা ভাই, আমি কি জানতাম তুই প্রেমে পড়লে এমন হয়ে যাবি? জাস্ট শাট আপ। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি প্রেমে পড়িনি। এখন ননস্টপ না বকে বাইকটা বাহিরে নিয়ে আয়। আমি খেয়ে বের হব, আর গার্ডসরা যাতে না আসে। ওকে। আরিত্রান খাওয়া দাওয়া শেষ করে ওয়াসিনাতের বাসার সামনে যেতে চেয়েছিল, কিন্তু দেরি হওয়ায় সে ওয়াসিনাতের ভার্সিটিতে চলে যায়। আর ভার্সিটির সামনে গিয়েই এই দৃশ্য দেখে বাকিটা সবার জানা। ওয়াসিনাত প্রচন্ড রেগে আছে। তার নীলাভ চোখের চারপাশে লাল হয়ে আছে, গালগুলো, নাক, জামি লাল হয়ে আছে। আরিত্রান ওয়াসিনাতকে ভালো করে দেখে নিচ্ছে। কালো রং ফর্সা শরীরে ফুটে উঠেছে। কালো হিসাবের মাঝে লাল গোড়া মুখটা অসম্ভব সুন্দর লাগছে, যেন কোনো হুড় মাটিতে নেমে এসেছে। আরিত্রান বলে ওঠে, লোকটাকে কেমন শাস্তি দিতে ইচ্ছে করছে? প্রথমে তার হাত কাটতে, তারপরে জিহ্বাটা কেটে নিতে ইচ্ছে করছে। জানোয়ারটা যাতে আর কখনো কাউকে এভাবে টাচ করতে না পারে, আর নোংরা ভাষায় যাতে কথা বলতে না পারে। হতে পারে সে এমন শাস্তিই পাবে। কে দেবে শাস্তি? আপনার পরিত্রাণ বস। আপনার জন্যে শাস্তি দিতে পারি নাই। কেন ধরলেন? তা না হলে এতক্ষণে তার মাথা ফাটিয়ে দিতাম। আসলে আমি অন্য কিছু মনে করেছিলাম। আপনি তো মনে করবেনই, ফালতু লোক। আরিত্রান বুঝতে পেরেছে ওয়াসিনাত অনেক রেগে আছে, সাথে তার মনটাও খারাপ। এটা আরিত্রান কিছুতেই মেনে নিতে পারছে না। তার তো ওয়াসিনাতের হাসি দেখেই ভালো লাগে, তাই সে ওয়াসিনাতের মন ভালো করতে লেগে পড়ে। হঠাৎ আরিত্রান ওয়াসিনাতের হাত ধরে হাঁটা শুরু করে। আকস্মিক ঘটনায় ওয়াসিনাত অবাক হয়। আরিত্রান হাঁটছে ফুটপাতের রাস্তা ধরে, তার সাথে ওয়াসিনাত। ফুটপাতে অনেক চুড়িওয়ালা চুড়ি বিক্রি করে। এটা ঢাকার বিখ্যাত কাচের চুড়ির দোকান। আরিত্রানের কেন যেন খুব ইচ্ছে করছে ওয়াসিনাতকে কাচের চুড়ি পরিয়ে দিতে। এবার সে তার ইচ্ছাটা পোষণ করেই বসে। সে বলে বসে, ওয়াসিনাথ, চলো কাছের চুড়ি দেখি। চুড়িগুলো খুব সুন্দর। ওয়াসিনাত হাবার মতো তাকিয়ে আছে। একে তো তার মাথা গরম, তার উপর লোকটাকে শায়েস্তা করতে পারে নাই। এই লোকের জন্য
সে বলে কিনা চুরি দেখতে, ভাবা যায়। হঠাৎ কিছু হাতে ঢুকতে ফিল হলেও ওয়াসিনাতের ঘোর কাটে। সে বলতে গিয়ে আরিত্রান তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে লাল রঙের চুড়ি পরিয়ে দিচ্ছে। আরিত্রানের চুড়ি পরানোর ভাব দেখলে মনে হবে পৃথিবীর সবচাইতে মূল্যবান কাজ করছে সে। হঠাৎ কারো কথায় তারা সামনে তাকায়, তাকিয়ে দেখে একটা ছেলে আর মেয়ে তাদের ছবি তুলছে আর বলছে, ওয়াও স্যার, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় কাপলস অফ গোল্ড। আরে স্যার, আপনার যে জিএফ আছে এটা তো জানা ছিল না। আরিত্রানের মাথায় হাত। এ মেয়ে তো তাকে চেনে, যদি বলে দেয় তখন কি হবে? ওয়াসিনাত এমনিতেও কেমন কেমন করে তাকাচ্ছে। আরিত্রান কিছু না ভেবে বলে ওঠে। এই তোমরা এদিকে এসো তো। ওয়াসিনাতের কাছ থেকে কিছু দূরে গিয়ে তাদের বলল, এই তোমরা আমাকে চিনো? আপনাকে কে না চিনে স্যার? স্যার, আমি তো আপনার অনেক বড় ফ্যান। যাই হোক, আমার সাথে যে মেয়েটা আছে সে আমাকে চিনে না, মানে আমার আসল পরিচয় জানে না। সো তার সামনে তোমরা এই ব্যাপারে কথা বলবে না, আর যে ছবিটা তুলেছো আমাকে দিয়ে দেবে। তারা দুজনেই হাওয়ার মতো তাকিয়ে আছে। আরিত্রানের কথাগুলো তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরও মাথা নেড়ে হ্যাঁ বলল। আরিত্রান আবার ওয়াসিনাতের কাছে গেল। ওয়াসিনাত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আরিত্রান ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, আসলে ছবিটা আনতে গিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে বলেছে তো তাই। হ্যাঁ হ্যাঁ আপু, উনি ঠিক বলছে। ওয়াসিনাত কিছু বলেনি, কারণ তার মন খারাপ। তার এখন কিছুই ভালো লাগছে না, তাই সে চুপ করে আছে। আরিত্রান ওয়াসিনাতের জন্য অনেকগুলো কাচের চুড়ি কিনেছে। তারপর ওয়াসিনাতকে নিয়ে সামনের বড় ফুলের দোকানে যায়। তারপর কিছু সাদা গোলাপ ওয়াসিনাতের দিকে এগিয়ে দেয়। ওয়াসিনাত ফুলগুলোকে একবার দেখছে, তো আরিত্রানকে একবার দেখছে। সে এতক্ষণ আরিত্রানের দিকে নজরই দেয় নাই। ছেলেটা আজ অন্যরকম সাজে এসেছে। কালো টি শার্ট, ওপরে কালো জ্যাকেট, কালো জিন্স, পায়ে কনভার্স, চুলগুলো আগের মতোই। এই লুকে আরিত্রানকে দেখলে যে কেউ ফিট হবে। ওয়াসিনা তো অবাক হয়ে ভাবছে এই গরমে আরিত্রান জ্যাকেট কেন পরেছে, তবে তাকে অসাধারণ সুন্দর লাগছে। সাদা গোলাপ দেখে ওয়াসিনাতের মন কিছুটা ভালো হয়ে যায়। সে ফুলগুলো নিতে নিতে এক চিলতি হাসি দেয়। আরিত্রান তো হা করে তাকিয়ে আছে। সে জানতো না কোনো মেয়ে সাদা গোলাপ পেয়ে এত খুশি হয়। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তার কাছে এখন হাসিটা মূল্যবান, তাই হাসির দিকেই তাকিয়ে আছে। ওয়াসিনাত বলে ওঠে, থ্যাংক ইউ। এই গোলাপে কি আছে বলবে, যার কারণে এটা তোমার এত প্রিয়? সাদা গোলাপের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যা এটাকে সবার থেকে আলাদা করে। কি বৈশিষ্ট্য? সাদা গোলাপ সৌন্দর্য এবং শান্তি দুটোই একসাথে বহন করে। আরিত্রান তাকিয়ে আছে আর ভাবছে এত বিশ্লেষণ করে কেউ ফুল পছন্দ করে এটা তার জানা ছিল না। আসলে অনেক কিছুই তার জানা নেই, যা ওয়াসিনাত প্রতিনিয়ত জানাচ্ছে। ওয়াসিনাতের ডাকে আরিত্রানের হুঁশ আসে। এভাবে তাকিয়ে থাকবেন না, পরে আবার প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়লে কি সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমি চাই না সুন্দর ছেলে আমার প্রেমে পড়ুক বা আমি তার প্রেমে পড়ি। কেন, সুন্দর ছেলেদের মাঝে ভেজাল থাকে তাই? এটাও ঠিক, তবে তার চাইতে বড় ব্যাপার হলো সুন্দর ছেলেদের নিয়ে ঝুঁকি বেশি। কত মেয়ে যে এদের জন্য পাগল হয় আল্লাহ মালুম, আর এরাও একদম ক্যারেক্টারলেস হয়। আর আমার ক্যারেক্টারলেস ছেলেদের একদম পছন্দ না, তাই আমি সুন্দর ছেলেদের প্রেমে পড়তে চাই না, বাস। আরিত্রান কিছু বলল না, তার মুখ একদম চুপসে গেছে। কি বলবে বা করবে তার কিছুই মাথায় আসছে না। আরিত্রানকে এভাবে চুপ থাকতে দেখে ওয়াসিনাত বলে ওঠে, চলেন ফুচকা খাই, আর আজকেরটা আমি খাওয়াবো। তুমি রাস্তায় বসে ফুচকা খাবে? তো কি হয়েছে, আমি ফুটপাতের খাবারের দোকানের খাবার খেতে পছন্দ করি, আমার তো সেই লাগে, আপনারও ভালো লাগবে, চলেন। দোকানের সামনে এসে ওয়াসিনাত 2 প্লেট ফুচকার অর্ডার দেয়। আরিত্রান চারিপাশে ভালো করে তাকিয়ে নাক ছিটকায় দাঁড়িয়ে আছে। কি বিশ্রী পরিবেশ তার! এখন এখান থেকে লাফিয়ে চলে যেতে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নেই, তাই দাঁড়িয়ে আছে। ওয়াসিনাত প্লেট পেয়ে খাওয়া শুরু করে।
ঝালের কারণে ওয়াসেনাতের লাল ঠোঁটজোড়া আরো টুকটুকে লাল হয়ে আছে। আরিত্রানের তো ইচ্ছে করছে ঠোঁটগুলো ছুঁয়ে দিতে, সাথে এক গাদা চুমু খেতে, তবে কিছুই করার নেই, তাই তাকিয়ে আছে। ওয়াসেনাত বলে ওঠে, খান আমি খাই না ফুচকা। এই আপনাদের ছেলে জাতির বড় সমস্যা, আসল জিনিসের মজা নিতে জানেন না, ফাউল কোথাকার গরুর দল। খান বলছি। আরিত্রান সবসময় বিদেশি খাবার খায়, সে ইতালিয়ান খাবারই বেশি পছন্দ করে। তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার সে খায় না। তার উপর ঝাল তো সে একদমই খেতে পারে না, তাই ফুচকার ঝালে তার সম্পূর্ণ মুখ লাল হয়ে গেছে। ওয়াসিনাত এটা দেখে হু হা করে হেসে ওঠে। এই আপনাদের আরেক সমস্যা, ঝাল খেতে পারেন না। আবুল চাচা, শুকনা ফুচকা দেন তো। দোকানদার চাচা শুকনো ফুচকা দিলে ওয়াসিনাত তা আরিত্রানের মুখে ঢুকিয়ে দেয়। আরিত্রান হাঁ করেই আছে, যা দেখে ওয়াসিনাত তার জামি চেপে মুখ বন্ধকে বলে ওঠে, আপনি খুব কম কথা বলেন, যেটা আমার একদম পছন্দ না। আর আমার বেশি কথা বলা পছন্দ না। মানে কি? আপনি কি বলতে চান আমি বেশি কথা বলি? আমাকে আপনার পছন্দ না? যান ভাগেন, আমার পেছনে পেছনে আসবেন না। আপনি আমাকে বাঁচাল বলতে চাচ্ছেন? চাচা টাকাটা রাখেন। এই, আমি এমন কিছুই বলিনি। তো তেমন কিছু বলছেন, একদমই পেছনে পেছনে আসবে না। এই, সরি। ওয়াসিনাত শুনেও না শোনার ভান করে রিকশায় উঠে যায়। রিকশায় উঠে বলে, ক্ষমা মহৎ গুণ, তাই ক্ষমা করে দিলাম। আসলে আম্মু কল দিচ্ছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। টাটা। ওয়াসিনাতের কাণ্ড দেখে আরিত্রান কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ওয়াসিনাতের কথাগুলো মনে করে আনমনে হেসে ওঠে। যায় 15 বছর পরে প্রথম হয়েছে। নিজের হাসিতে নিজেই অবাক। ওয়াসিনাত চুড়িগুলো নেয়নি, তবে ফুলগুলো নিয়েছে। আরিত্রান চুড়িগুলো নিয়ে হোটেলে চলে এসেছে, পরে দেখা হলে দিবে এটা ভেবে। ওয়াসিনাত বাসায় এসে তার আম্মুকে সব বলে, আর প্রচুর কাঁদে। কান্নাটা তার হাত ধরার জন্য না, মেয়েটার জন্য। যদি সে ওখানে না থাকতো তবে কি হতো? বাচ্চা মেয়েটা তার সাথে ভাবতেই তার খুব কান্না পাচ্ছে। ওয়াসিনাত তার রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফুলগুলো বের করে দেখছে আর হাসছে। হাসির একমাত্র কারণ আরিত্রান। ওয়াসিনাত যখন রাগ করে চলে আসছিল তখন আরিত্রানের চেহারাটা দেখার মতো ছিল। দেখে মনে হয়েছে গণপিটুনি খেয়েছে। ব্যাপারটা মনে পড়তে ওয়াসিনাত হেসে ওঠে। অন্ধকার রুমে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। আরিত্রান তার সামনে বসে আছে, তার সাথে রিমনও আছে। আরিত্রান লোকটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর বাড়িতে কে কে আছে? স্যার, এবারের মতো মাফ করে দেন। আমি কি তোকে এটা জিজ্ঞেস করেছি? এক ছেলে, এক মেয়ে, আর আমার বউ। ভালো, তোর তো মেয়ে আছে তাই না? তাহলে থাক, তোদের মতো জানোয়ারের সাথে এইসব কথা না বলাই ভালো। তা তোর বেতন কত? স্যার, 25,000। আজ থেকে যদি তোর পরিবার প্রতি মাসে 1 লাখ টাকা করে পায়, তাহলে তোর মতামত কি? লোকটা এবার আর কথা বলতে পারে নাই, চিৎকার করে কাঁদছে। কারণ সে জানে আরিত্রান মানুষ মারতে দ্বিতীয়বার ভাবে না, আর সে যাদের মারে তাদের পরিবারের দায়িত্ব সে নিজে নেয়। এটা সম্পূর্ণ পুলিশ, আর্মি, সকল প্রকার বাহিনী জানে, তাই সে ভয়ে কাঁদছে। আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা ভাবছিস ঠিক তাই। জানিস, আমি তোকে নিজের নিয়মে কোনো শাস্তি দেব না। যে মেয়েটার হাত ধরেছিস তার নিয়মে দেব। আল্লাহ তোর উপর খুব দয়া করেছে। ওই মেয়েটা তোর মতো জানোয়ারের জন্য খুব কম শাস্তি বরাদ্দ করেছে। দেখ, আমি তোকে ছেড়ে দিতাম, তবে কি জানিস, ওই মেয়ে আছে না, যার কোমল হাত ধরতে আমি দুবার ভাবি, তার হাত তুই খুব সহজেই ধরে ফেলেছিস। ওটাই তোর ভুল। আর ওই বাচ্চা মেয়েটার গায়ে নোংরা স্পর্শের জন্য ও খুব কষ্ট পেয়েছে, যা আমার এখানেই লেগেছে। ভাববি না সে আমার প্রেমিকা। আমি কিন্তু তার প্রেমে পড়েছি কিনা তা জানি না, তবে তাকে আমার খুব প্রয়োজন। আর অরিত্রান খান তার প্রয়োজনীয় জিনিসের খুব ভালোভাবে যত্ন নিতে পারে। যাই হোক, ওকে কষ্ট দিয়ে তুই ভালো করিসনি, কিন্তু দেখ, এত কষ্ট পেয়েও সে তোর জন্য কত সহজ শাস্তির কথা বলেছে। ভাবা যায়, আসলেই তার মন মাটির তৈরি, যার থেকে হাজারো ফুল জন্ম নিতে পারবে। আমি কম কথা পছন্দ করি, বাট দেখ, তোর সাথে কত কথা বললাম। আরিত্রান আর কথা বাড়ালো না, সে ধামা দিয়ে লোকটির হাত দুটি আলাদা করে দিল।
তারপর জিহ্বাটা টেনে কেটে দিল। লোকটি চিৎকার করতে পারে নাই, শুধু গোম রানীর সাউন্ড বের হয়ে আসছে। রিমন অবাক হলো আরিত্রান এত হিংস্র রূপ দেখে। সে এর আগেও আরিত্রানকে মানুষ খুন করতে দেখেছে, তবে আরিত্রান নিজে কখনো নিজের হাতে কাউকে খুন করে নাই। এই প্রথম হাত কেটেছে, তবে আজ বড্ড বেশি হিংস্র মনে হয়েছে। রিমনকে বলা হয়েছে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে, এবং তার পরিবারের সব দায়িত্ব আরিত্রান নিয়েছে এটা তাদের বলে দিতে। আর বলতে বলেছে এর এই অবস্থা সন্ত্রাসীরা করতেছে। আরিত্রানের মেজাজ প্রচণ্ড গরম। সে ভাবছে রক্ষক যদি ভক্ষক হয় তবে মানুষ কার কাছে নিরাপদ থাকবে? কত মেয়ে যে এভাবে ডিফেনশনের শিকার হচ্ছে, এর কোনো হিসাব নাই। আর যারা রেপের শিকার হচ্ছে তারা তো সঠিক বিচারই পাচ্ছে না। আসলে পাবে কিভাবে? এখন তো রক্ষকরাই ভক্ষক। হ্যাঁ, এটা ঠিক, সে অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে, তবে কারোর সাথে জোর করে নাই। তবে এটা তার উচিত হয়নি, তাই সে মনে মনে অনুতপ্ত হচ্ছে। ওয়াসেনাত নামের মেয়েটা তার জীবনে না আসলে হয়তো তার এই অনুতপ্ত জাগতই না। আরিত্রানের এই ওয়াসেনাত নামের মেয়েটাকে খুব খুব প্রয়োজন। এই একটা মেয়েই তার দুঃখ কমাতে পারে, তাকে হালকা করতে পারে, তার ক্ষত স্থানে মলম দিতে পারে। কলিং বেলের সাউন্ডে ওয়াসেনাত ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। তবে সামনে থাকা ব্যক্তিকে দেখে তার ঘুম নিদ্রা সব উড়ে যায়। ওয়াসেনাত সামনে তাকিয়ে আছে। আজ কতদিন পরে সামনের লোকটাকে দেখছে। সে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, তাই ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরেছে। লোকটিও তাকে অতি যত্নে আগলে ধরে আছে। অনেকক্ষণ ধরে ওয়াসেনাতকে না আসতে দেখে তার মা হাতড়াতে হাতড়াতে দরজার সামনে এসে থমকে যায়। সেই পরিচিত চিরচেনা ঘ্রাণে নাকে এসেছে বলে কথা, থমকে যাওয়ারই ব্যাপার। ঠিক ধরেছেন, ওয়াসেনাতের বাবা এসেছে। 6 মাস পরে আজ তাদের দেখা হয়েছে। ব্যাপারটা তাদের জন্য অনেকটা আনন্দের। তারা এটা ভালো করে বলে বোঝাতে পারবে না। তানভীর সাহেবের 2 ছেলেও এসে তাকে জড়িয়ে ধরে। শুরু হয় তাদের ভাই বোনের ঝগড়া। আলিফ একবার আসিফকে সরাতে ব্যস্ত, তো একবার ওয়াসেনাতকে। ওয়াসেনাতেরও একই অবস্থা, সাথে আসিফ ছোট তো আছেই। তবে শেষ জিত ওয়াসেনাতেরই হয়, কারণ একটাই, তার বাবাই তো তার পক্ষে আছে। ওয়াসেনাত তার বাবাকে প্রাণ ভরে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। ওয়াসেনাতের মা তাদের অবস্থা না দেখলেও বুঝতে পারছে। তার চোখজোড়া আপনা আপনি ভিজে আসে। কতদিন হয়ে গেছে তাদের কাউকেই সে দেখে না। বাচ্চারা তাদের বাবাকে আসলেই সবচাইতে বেশি ভালোবাসে, মাঝে মাঝে তো মায়ের চাইতেও বেশি। ওয়াসেনাতরা তাদের মাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। আর তাদের বাবা তাদের সবাইকে নিজের হাতে আবদ্ধ করে জড়িয়ে ধরতে চেষ্টা করছে। এটাই একটা সুখী পরিবার। মানুষের আসলে ধন সম্পদ না, একটা সুখী পরিবার প্রয়োজন। আরিত্রানের তো ডলারে ডলারে টাকার গোডাউন আছে, কিন্তু সে কি সুখী? না, সে তো একটুখানি সুখের সন্ধানে আছে। আরিত্রান সোফায় বসে আছে, আর তার সামনে আর একটা সোফায় তার দাদাজান বসে আছে। তিনি আবার মন্ত্রী পদে জিতেছেন, তাই এখন থেকে দেশেই থাকবেন। আজই আমেরিকা থেকে এসেছে, যদিও ভোটে জিতেই উনি আমেরিকার চিকিৎসক। কিছু কাজের জন্য গিয়েছিলেন। আরিত্রান তার দাদাকে খুব ভালোবাসে, আর তার দাদা তো আরিত্রান বলতেই অজ্ঞান। আরিত্রানের দাদা সরফরাজ খান বলে ওঠে, দাদু ভাই, শুনেছি তুমি নাকি গত 3 দিন ধরে বডিগার্ড ছাড়াই বাইরে গেছো। আসলে দাদাজান, আমার বডিগার্ডসদের সাথে রাখতে ভালো লাগে না। আর ওয়াসেনাতের কথা তুমি তো জানো, তাই বডিগার্ডস বিহীন চলতে হচ্ছে। দেখ, আমি সব জানি, কিন্তু তাও তোমার নিরাপত্তা আগে। আর তুমি তো জানো তোমার আশেপাশে শত্রুর অভাব নেই, সো তোমাকে নিজেকে সিকিউরিট রাখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। জি দাদাজান।